আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বোটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকের ইকোলজি ক্লাসে তোমাদের মেথডস অফ স্টাডিং ভেজিটেশন বা উদ্ভিজ্জ জরিপ পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। ভেজিটেশন মানে হলো যে একটি নির্দিষ্ট অঞ্চলের বা কোনো এলাকার উদ্ভিদ সমষ্টি, মানে নির্দিষ্ট অঞ্চলের বা স্থানের সমস্ত গাছপালাকে একত্রে বলা হয় ভেজিটেশন। যেমন বাংলাদেশের ভেজিটেশন বা মানে হচ্ছে বাংলাদেশের উদ্ভিদরাজি। তো এই ভেজিটেশনকে কিভাবে স্টাডি করা হয় সে সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা হবে। ভেজিটেশন স্টাডি বা উদ্ভিদ জরিপ বলতে বোঝায় যে কোনো অঞ্চলের উদ্ভিদ সম্প্রদায়ের বসতি, সম্প্রদায়ভুক্ত গোত্র, গণ ও প্রজাতির সংখ্যা, ঘনত্ব, বৃদ্ধি ও জীবনচক্র সম্পর্কে হাতে কলমে শিখে এর বিবরণী তৈরি করাকে উদ্ভিজ্জ জরিপ বলে। অবজেক্টিভস অফ ভেজিটেশন স্টাডি। ভেজিটেশন স্টাডির মাধ্যমে একটি উদ্ভিদ সম্প্রদায় সম্পর্কে সঠিক তথ্য এবং জ্ঞান লাভ করা যায়। একটি নির্দিষ্ট এলাকার উদ্ভিদরাজির গঠন, প্রকৃতি, বৈশিষ্ট্য, পরিবর্তন ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। একটি উদ্ভিদ জরিপের মাধ্যমে একটি দেশের কোথায়, কিভাবে, কোন পরিবেশে কি ধরনের উদ্ভিদ জন্মায় সে সম্পর্কেও ধারণা লাভ করা যায়। কোন নির্দিষ্ট এলাকার উদ্ভিদরাজির গঠন, প্রকৃতি, বৈশিষ্ট্য, পরিবর্তন অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকার উদ্ভিদরাজি সম্পর্কে সার্বিক ধারণা লাভ করা যায়। কোন নির্দিষ্ট এলাকার উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে কোন উদ্ভিদ সম্প্রদায় প্রথমে জন্মেছিল, পরবর্তীতে কোন ধরনের উদ্ভিদ ওই সম্প্রদায়ের স্থান দখল করে নিল, এবং নতুন বনভূমি, নতুন দ্বীপ এই সমস্ত এলাকার বয়স নির্ণয় করার জন্য উদ্ভিদ জরিপ কাজে লাগে। তবে একটি দেশে কোথায়, কিভাবে, কোন পরিবেশে কোন প্রজাতির উদ্ভিদ জন্মায় তা জানা যায়। দুইটি সম্প্রদায়ের মাঝামাঝি নিবাসে বা নবগঠিত কোনো নিবাসে স্থায়ী জরিপের দ্বারা বছরের পর বছর উদ্ভিদের ক্রমাগমনের ধারণা করা যায়। নিয়মিত জরিপের মাধ্যমে চারণভূমিতে কোনো ক্ষতিকর প্রজাতির উদ্ভব হলে সেইখানে সেই ক্ষতিকর প্রজাতির বৃদ্ধি বা হ্রাস প্রাপ্তির সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায়। কোনো তৃণভূমিতে গরু মহিষের জন্য কতটুকু খাদ্য উৎপন্ন হলো এবং এদের চারণের ফলে তৃণভূমির কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেই সম্পর্কে ধারণা লাভ করা যায়। শস্যের উৎপাদন, প্রতি বর্গ গজে কয়টি গাছ আছে, অঙ্কুরোদ্গমের হার এবং ব্যাপকতা ইত্যাদি তথ্য জরিপের মাধ্যমে নির্ধারণ করা যায়। এছাড়া উদ্ভিদ জরিপের মাধ্যমে মূলের গভীরতা এবং বিন্যাস সম্বন্ধেও ধারণা লাভ করা যায়। তো ভেজিটেশন স্টাডি দুইভাবে করা হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস বা গুণবাচক পদ্ধতি, আরেকটি হলো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস বা সংখ্যাবাচক পদ্ধতি। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস মানে যখন এই পদ্ধতির মাধ্যমে সাধারণত কি ধরনের উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদটা কি বৃক্ষ নাকি ঔষধি, গুল্ম, আরোহী এই সম্পর্কে জানা যায়। এরপরে এই সমস্ত যে উদ্ভিদগুলি আছে এদের মধ্যে কোনটি কতগুলি করে উপস্থিত সেই সম্পর্কে ধারণা করা যায়। আর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস মানে হলো সংখ্যাবাচক, এই পদ্ধতিতে কোন এলাকায় কি কি ধরনের উদ্ভিদ সম্প্রদায় উপস্থিত, প্রতি সম্প্রদায়ের কি কি প্রজাতি আছে, অর্থাৎ সংখ্যাবাচক পদ্ধতিগুলি কোনটির সংখ্যা কত, উচ্চতা কত, কোনটি কতটুকু স্থান দখল করে আছে এগুলি নির্ণয় করা যায়। তো প্রথমেই কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। এই
গুণবাচক বিশ্লেষণ বা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে একটি নির্দিষ্ট ভেজিটেশনের, আমরা জানি যে নির্দিষ্ট ভেজিটেশনের উদ্ভিদের ধরন, প্রকৃতি, বিস্তৃতি, আকৃতি, স্তরবিন্যাস, অভিযোজন এগুলো জরিপ করা হয়। উদ্ভিদের প্রকৃতি মানে উদ্ভিদটি বিরুৎ, বৃক্ষ না গুল্ম না আরোহী এগুলো, তারপরে বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের বিকাশ, জীবনচক্র এবং ঋতুচক্রের সাথে এদের পরিবর্তন, এই জিনিসগুলি বিশ্লেষণ করা হয়। তো এই কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের জন্য এই পদ্ধতিগুলি ব্যবহার করা হয়। যা প্রথমে আছে ফ্লোরার গঠন। ফ্লোরার গঠন মানে এই ক্ষেত্রে ভেজিটেশনের উদ্ভিদের বিভিন্ন প্রজাতির নাম রেকর্ড করা হয় এবং এই তালিকার মধ্যে সপুষ্পক উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, টেরিডোফাইটস, ব্রায়োফাইটস এই সমস্ত ধরনের উদ্ভিদই লিপিবদ্ধ থাকে। এরপর আছে স্তর বিন্যাস। সম্প্রদায়ের বিভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে কোন লম্বালম্বিভাবে স্তরে বিন্যস্ত করাকে বলা হয় স্তর বিন্যাস। বনাঞ্চলে এরকম সুস্পষ্ট স্তর বিন্যাস দেখা যায়। একটি বনাঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে, বৃক্ষ, গুল্ম, বিরুৎ, এরা সুনির্দিষ্ট স্তর বিন্যাস সৃষ্টি করে থাকে। ফেনোলজি পরিবেশের জলবায়ু এবং ঋতুচক্রের সাথে বিভিন্ন প্রজাতির অঙ্কুরোদ্গম, বৃদ্ধি, পুষ্পায়ন এই জৈবিক কার্যকলাপগুলিও নির্ভরশীল। এই জরিপগুলি যার মাধ্যমে করা সেটা বলা হয় ফেনোলজি। এরপরে জীবনী শক্তি হলো স্বাভাবিক বৃদ্ধি, প্রজননের ক্ষমতা যার মাধ্যমে উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে বেঁচে থাকে। সংঘবদ্ধতা, সংঘবদ্ধতা হলো দুই বা ততোধিক প্রজাতির একসাথে বা খুব কাছাকাছি জন্মালে তাকে বলা হয় সংঘবদ্ধতা। আর সমাজবদ্ধতা মানে একটি প্রজাতির উদ্ভিদের মধ্যে নিকটত্ব, যেমন মস উদ্ভিদগুলি সবসময় দলবদ্ধ হয়ে অবস্থান করে। এরপর লাইফ ফর্ম বা বেঁচে থাকার ধরন। জলবায়ুর সাথে উদ্ভিদের অভিযোজনের সমষ্টিকে বলা হয় লাইফ ফর্ম। বেঁচে থাকার জন্য উদ্ভিদ জলবায়ুর সাথে খাপ খাওয়ানোর জন্য এদের বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটায়। এভাবে এরা প্রতিকূল পরিবেশে বেঁচে থেকে নিজেদেরকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে। এরপরে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস বা পরিমাণগত বিশ্লেষণ। পরিমাণ বা সংখ্যাগত বিশ্লেষণে ভেজিটেশনের যে উদ্ভিদগুলো আছে, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত উদ্ভিদ, এদের প্রকার, সংখ্যা, আকার আকৃতি এবং এর কতটুকু জায়গা দখল করে আছে এগুলোর পরিমাণ নির্ণয় বা জরিপ করা হয়। এবং পরিমাণগত বৈশিষ্ট্যগুলি হচ্ছে পৌনঃপুনিকতা, ঘনত্ব, প্রাচুর্য, আপেক্ষিক প্রাচুর্য, আপেক্ষিক পৌনঃপুনিকতা, আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক আধিপত্য এবং গুরুত্ব মান সূচক। পৌনঃপুনিকতা মানে হচ্ছে কোনো একটি প্রজাতির পর্যবেক্ষিত নমুনা একক সমূহের মধ্যে কতটিতে উপস্থিত তার শতকরা হার, অর্থাৎ অনেকগুলি প্রজাতি থাকলে সেই প্রজাতিগুলি কয়টি এককের মধ্যে আছে তার দ্বারা এর পৌনঃপুনিকতা নির্ণয় করা হয়। তো পৌনঃপুনিকতা মানে নমুনা এককের সংখ্যা যাতে নির্দিষ্ট প্রজাতিটি বর্তমান ডিভাইডেড বাই সর্বমোট নমুনা এককের সংখ্যা ইন্টু 100। ঘনত্ব মানে একক এলাকায় উদ্ভিদের উপস্থিতির হারকে ঘনত্ব বলে। ঘনত্ব মানে সমস্ত নমুনা এককে নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যা ডিভাইডেড বাই নমুনা এককের মোট সংখ্যা। প্রাচুর্য বা অ্যাবান্ডেন্স, প্রতিটি নমুনা এককে প্রজাতির উপস্থিতির হারকে বলে প্রাচুর্য। এটি এভাবে নির্ণয় করা হয় যে প্রাচুর্য সমান সকল নমুনা এককে বিদ্যমান নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যা ডিভাইডেড বাই যে সমস্ত নমুনা এককে প্রজাতিটি বর্তমান তার সংখ্যা। আপেক্ষিক প্রাচুর্য বা রিলেটিভ অ্যাবান্ডেন্স, নির্দিষ্ট প্রজাতির শতকরা প্রাচুর্যকে এর আপেক্ষিক প্রাচুর্য বলে। আপেক্ষিক প্রাচুর্য মানে নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যা ডিভাইডেড বাই সকল প্রজাতির উদ্ভিদের মোট সংখ্যা ইন্টু 100। এরপর
তারপর আপেক্ষিক পৌনঃপুনিকতা বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আপেক্ষিক পৌনঃপুনিকতা নির্ণয় করা হয় নির্দিষ্ট প্রজাতির পৌনঃপুনিকতা ডিভাইডেড বাই জরিপকৃত সকল প্রজাতির পৌনঃপুনিকতার যোগফল ইন্টু 100। আপেক্ষিক ঘনত্ব হলো সমস্ত নমুনা এককে বর্তমান নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যা ডিভাইডেড বাই সমস্ত নমুনা এককে বর্তমান সকল প্রজাতির মোট সংখ্যা ইন্টু 100। আর আপেক্ষিক আধিপত্য মানে কোন প্রজাতির আপেক্ষিক আধিপত্য মানে হলো যে ওই উদ্ভিদটি মূল এলাকার কতটুকু স্থান দখল করে। সাধারণত যে মাটির উপরে উচ্চতা উদ্ভিদের কাণ্ডের পরিধি মেপে মূল এলাকা নির্ণয় করা হয়, আর যে প্রজাতি যত বেশি স্থান দখল করে তার আধিপত্য তত বেশি। আধিপত্য নিম্নলিখিতভাবে নির্ণয় করা হয় কোনো প্রজাতির সকল নমুনা এককে মোট যতটুকু মূল এলাকা দখল করে ডিভাইডেড বাই সকল প্রজাতি সকল নমুনা এককে মোট যতটুকু মূল এলাকা দখল করে ইন্টু 100। আর গুরুত্বমান সূচক বা ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স বা আইভিআই মানে হলো এটি তিনটি জিনিসের যোগফল, অর্থাৎ আপেক্ষিক পৌনঃপুনিকতা, আপেক্ষিক ঘনত্ব এবং আপেক্ষিক আধিপত্যতা। এই তিনটি জিনিসের যোগফলকে বলা হয় আইভিআই। আর শুধুমাত্র প্রজাতির পৌনঃপুনিকতা, ঘনত্ব, আধিপত্য এর যে কোনো একটি দ্বারা ওই ভেজিটেশনের নির্দিষ্ট প্রজাতি সম্পর্কে ধারণা লাভ করা যায় না। যেমন পৌনঃপুনিকতা দ্বারা বোঝা যায় যে একটি প্রজাতি নির্দিষ্ট এলাকায় কিভাবে ছড়িয়ে আছে, কিন্তু সে কতটুকু স্থান দখল করে আছে বা প্রজাতির সংখ্যা, এগুলো কিন্তু আবার পৌনঃপুনিকতা দ্বারা বোঝা যায় না। আবার ঘনত্ব দিয়ে বোঝা যায় যে কোনো প্রজাতির সংখ্যার শক্তির ধারণা দেয়। এজন্যই ভেজিটেশন বা সম্প্রদায়ের কোনো প্রজাতির সম্বন্ধে ধারণা করতে হলে এই তিনটির যোগফল সম্পর্কে জানতে হবে। আর কোন সম্প্রদায়ে যে প্রজাতির আইভিআই এর মান সবচেয়ে বেশি, ধারণা করা হয় যে সেই প্রজাতিটি সেই অবস্থানে সবচেয়ে ভালো অবস্থায় আছে। আর কোন প্রজাতির আইভিআই এর মান সবচেয়ে কম, তাহলে ধারণা করা হয় যে তার অবস্থা সবচেয়ে খারাপ এবং যে কোনো সময় প্রজাতিটি বিলুপ্তি ঘটতে পারে। তো এখন এই ভেজিটেশন স্টাডি করার বিভিন্ন মেথড রয়েছে, প্রধানত তিনটি মেথড। একটি হলো কোয়াড্রেট মেথড, ট্রানজেক্ট মেথড এবং পয়েন্ট মেথড। বাইসেক্ট মেথড, ক্যামেরা মেথড এবং রিং কাউন্ট মেথড। কোয়াড্রেট মানে হলো, প্রথমে আমরা দেখব কোয়াড্রেট মেথড। কোয়াড্রেট মানে হলো একটি উদ্ভিদ জরিপের একটি ক্ষুদ্র একক নমুনা বা ইউনিট স্যাম্পল। ভেজিটেশন আবাস স্থলকে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র আদর্শ নমুনা এককে বিভক্ত করে যখন সেখানকার জরিপ করা হয় তখন তাকে বলা হয় কোয়াড্রেট মেথডের মাধ্যমে জরিপ। নমুনা এলাকার উদ্ভিদগুলোকে পর্যবেক্ষণ করে তাই সেই উদ্ভিদগুলির নাম, সংখ্যা, প্রয়োজনীয় বৈশিষ্ট্য বিবরণীপত্রে লিখে তারপরে বিভিন্ন পদ্ধতিতে বিশ্লেষণ করা হয় এবং উদ্ভিদের জরিপে কোয়াড্রেট পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কোয়াড্রেট সাধারণত দৈব চয়ন মানে র্যান্ডম ভাবে ব্যবহৃত হয়, নির্দিষ্ট বিশেষ বৈশিষ্ট্য ছাড়া। এমন না যে এইখানে এই গাছটা বেশি ওখানে কোয়াড্রেট স্থাপন করা হবে, এমন কিছু না। এই যে চারকোনা যে জিনিসটি, এগুলো হচ্ছে কোয়াড্রেট, এগুলো কোয়াড্রেট। অর্থাৎ কোনো নির্দিষ্ট দৈব চয়ন পদ্ধতিতেই এই কোয়াড্রেটটি ব্যবহৃত হয়। আর এই কোয়াড্রেটের ক্ষেত্রে শিকল বা দড়িতে চিহ্ন দিয়ে অথবা কাঠ দিয়ে ফ্রেম তৈরি করা হয় এবং এগুলোকে কোয়াড্রেটের জরিপে ব্যবহার করা হয়। কোয়াড্রেটের আকার এবং আকৃতি সাধারণত অঞ্চল ভেদে এবং উদ্ভিদের প্রকৃতি ভেদে আলাদা হয়ে থাকে। যেমন কোয়াড্রেট বর্গাকার হতে পারে, আয়তাকার। এখানে ছবিতে তোমরা এখানে বর্গাকার কোয়াড্রেট দেখা যায়, আয়তাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে। আর ভেজিটেশনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এর আকার, কোয়াড্রেটের আকার নির্ভর করে হচ্ছে ভেজিটেশনের বৈশিষ্ট্যের উপর। যেমন ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, বিরুৎ, গুল্ম জাতীয় উদ্ভিদের জন্য এক ধরনের কোয়াড্রেট ব্যবহৃত হয়, অর্থাৎ আয়তনটা আলাদা থাকে। আবার বনাঞ্চল জরিপের জন্য আরো বড় ধরনের কোয়াড্রেট বা ফ্রেমযুক্ত কোয়াড্রেট, যেমন 4 বর্গমিটার, 16 বর্গমিটার
বা 100 বর্গ মিটারের কোয়াড্রেট ব্যবহৃত হয়। তো কাজের ধরনের উপর ভিত্তি করে কোয়াড্রেটকে বিভিন্নভাবে ভাগ করা হয়। যেমন এই একটি কোয়াড্রেট, এখানে এগুলো সবই কোয়াড্রেট, আর এটি একটা আয়তাকার কোয়াড্রেট। এই কোয়াড্রেটের অভ্যন্তরে যে উদ্ভিদগুলি আছে তাদেরকেই নিয়ে জরিপ করা হবে। তো কাজের ধরনের উপর ভিত্তি করে কোয়াড্রেটকে বিভিন্নভাবে ভাগ করা হয়, যেমন লিস্ট কোয়াড্রেট। লিস্ট কোয়াড্রেট মানে এক্ষেত্রে সাধারণত প্রজাতির তালিকা বা লিস্ট তৈরি করা হয়। এরপর লিস্ট কাউন্ট কোয়াড্রেট, এক্ষেত্রে প্রজাতির নামের সাথে এদের সংখ্যা, অর্থাৎ কোন প্রজাতিটি কয়টি করে আছে সেই সংখ্যাটিও লিপিবদ্ধ করা হয়। আর নকশা কোয়াড্রেট বা চার্ট কোয়াড্রেট মানে এখানে কোয়াড্রেটের প্রতিটি প্রজাতির প্রতিটি উদ্ভিদের সঠিক অবস্থান এবং এরা কতটুকু জায়গা দখল করে আছে সেগুলি একটি গ্রাফ পেপারে আঁকা হয় এবং বিভিন্ন স্থানে নির্দিষ্ট প্রজাতির নাম লেখা হয়। ক্লিপ কোয়াড্রেট, এক্ষেত্রে কোয়াড্রেটের উদ্ভিদ মাটির উপরে কেটে শুকিয়ে ওজন নেওয়া হয় এবং তৃণভূমির ক্ষেত্রে এই ধরনের কোয়াড্রেট ব্যবহৃত হয়। কভার কোয়াড্রেট মানে এক্ষেত্রে প্রধানত কোয়াড্রেটের উদ্ভিদ কতটুকু জায়গা অথবা ছায়া প্রদানকারী অংশের পার্সেন্টেজ বা শতকরা হার নির্ণয় করা হয়, অর্থাৎ এই উদ্ভিদটি বা প্রজাতিটি কতখানি জায়গা দখল করে আছে। যখন প্রকৃত বা আপেক্ষিক কভার নির্ণয়ের প্রয়োজন হয় তখন এই পদ্ধতি ব্যবহার করা হয়। বেসাল এরিয়া কোয়াড্রেট মানে মূল এলাকা কোয়াড্রেট, এটা হলো উদ্ভিদের গোড়া মাটির উপরে কতটুকু জায়গা দখল করেছে। আর পার্মানেন্ট কোয়াড্রেট বা স্থায়ী কোয়াড্রেট হলো এক্ষেত্রে কোয়াড্রেটের উদ্ভিদ জরিপ করে নকশাচিত্র তৈরি করা হয় এবং কোয়াড্রেটকে চারদিকে একটি বেড়া বা জাল দিয়ে ঘিরে রাখা হয় যাতে কোনো ক্ষতি না হয় এবং সাধারণত প্রতি বৎসরই একই সময়ে ওই সংরক্ষিত কোয়াড্রেটের জরিপ করা হয়। এই প্রক্রিয়ায় কোয়াড্রেটের উদ্ভিদের গঠন, প্রকৃতি, বৃদ্ধি এবং পরিবর্তন সম্পর্কে জানা যায়। এখানে ছবিতে দেখা যায় যে এখানে কোয়াড্রেট স্থাপন করা হয়েছে এবং এই কোয়াড্রেটের মাধ্যমে জরিপ এভাবে কোয়াড্রেট স্থাপন করা হয় এবং এই কোয়াড্রেটটি র্যান্ডম ব্যবহার করা হয়, কোনো নির্দিষ্ট পছন্দের ভিত্তিতে না, জরিপের যে কোনো জায়গায় এটি স্থাপন করা হয়। এখন একটি কোয়াড্রেটের কার্যবিবরণী পত্র দেখলে আমাদের কিছুটা ধারণা পরিষ্কার হবে। যেমন এখানে তারিখ মানে যেদিন কাজ করা হলো, এলাকার নাম, যে স্থানে জরিপ করা হবে। এখানে মোট 5টি প্রজাতি নেওয়া হয়েছে, 5টি উদ্ভিদ প্রজাতির নাম এবং 5টি উদ্ভিদ প্রজাতির জন্য এখানে কোয়াড্রেট নেওয়া হয়েছে 10টি, অর্থাৎ 10 বার স্থাপন করা হয়েছে 10টি কোয়াড্রেট এবং প্রজাতির মোট সংখ্যা, প্রজাতির বর্তমান উপস্থিতি, পর্যবেক্ষিত কোয়াড্রেটের সংখ্যা, অবস্থিতির শতকরা হার, প্রাচুর্য এবং ঘনত্ব। আমরা প্রথমটা দেখি, যেমন এখানে এই সাইপ্রাস রোটানাস এই প্রজাতির উদ্ভিদটি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রতিটি কোয়াড্রেটেই আছে। সবসময় যে সবগুলি প্রজাতি সব কোয়াড্রেটেই থাকবে এমন না, যেহেতু র্যান্ডম ব্যবহার করা হয় কোয়াড্রেট, তো সেখানে দেখা যায় যে অনেক সময় কোনো কোনো কোয়াড্রেটে প্রজাতিটি অনুপস্থিত থাকতে পারে। যেমন এখানে 3 নম্বর প্রজাতিটি, এটি 10টি কোয়াড্রেটের মধ্যে মাত্র 7টি কোয়াড্রেটের মধ্যে আছে, বাকি 3টির মধ্যে নেই। তো এই কারণে সব কোয়াড্রেটে যে সব প্রজাতি থাকবে এমন কোনো কথা নয়, সব প্রজাতি সব কোয়াড্রেট নাও থাকতে পারে। তো এখানে আমরা প্রথমে দেখি এই সাইপ্রাসের প্রথম প্রজাতিটি, এর প্রজাতির মোট সংখ্যা হচ্ছে 55। এইগুলো অর্থাৎ প্রতিটি কোয়াড্রেটে যে কয়টি করে উদ্ভিদ আছে এই প্রজাতির, সেই যোগফলটি হলো এই প্রজাতির মোট সংখ্যা। এরপর প্রজাতির বর্তমান উপস্থিতি, অর্থাৎ এখানে দেখা যায় যে এই
প্রজাতিটি 10টি কোয়াড্রেটেই আছে, এই কারণে এখানে 10। আবার এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে এটি সবগুলি কোয়াড্রেটে নেই। আচ্ছা, এরপরে যেটা এর পর্যবেক্ষিত কোয়াড্রেটের সংখ্যা, এখানে আমরা জানি যে 10টি কোয়াড্রেট নেওয়া হয়েছে, এই জন্য এখানে 10। অবস্থিতির শতকরা হার মানে এখানে কয়টি কোয়াড্রেটে এই প্রজাতিটি আছে। তো আমরা জানি যে 10টি কোয়াড্রেটে এই প্রজাতিটি আছে এবং তাকে ভাগ করতে হবে প্রজাতির কোয়াড্রেটের সংখ্যা দিয়ে। তো এই জন্য অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি যে এই প্রজাতিটি সবগুলি কোয়াড্রেটেই আছে, তাহলে এর অবস্থিতির শতকরা হার হবে 100%। সব কোয়াড্রেটই আছে যেহেতু, না থাকলে এখানে পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজও কিন্তু চেঞ্জ হয়। যেমন যে এখানে 7টি কোয়াড্রেটে আছে, তো এই জন্য এখানে দেখা যায় যে ভাগ করা মানে সব উপস্থিতির হারও পার্সেন্টেজ অনুযায়ী কমে যাবে। এরপরে প্রাচুর্য হচ্ছে এর প্রজাতির মোট সংখ্যা, অর্থাৎ প্রজাতির মোট সংখ্যা ডিভাইডেড বাই প্রজাতির বর্তমান উপস্থিতি, অর্থাৎ কয়টি কোয়াড্রেটে এটি আছে তাকে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রাচুর্য। আর ঘনত্ব মানে প্রজাতির মোট সংখ্যাকে কোয়াড্রেটের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এর ঘনত্ব পাওয়া যাবে। যেমন প্রজাতির মোট সংখ্যা হচ্ছে 55 আর কোয়াড্রেটের সংখ্যা 10টি, তাকে ভাগ করার পর যা পাওয়া গেল এটাই হচ্ছে এর ঘনত্ব। তো এখানে এই কোয়াড্রেটের কার্য বিবরণী পত্র দিয়ে একটি এলাকার ভেজিটেশন সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে এবং এখানে দেখা যায় যে উদ্ভিদটির ঘনত্ব বেশি, প্রাচুর্য বেশি, ধারণা করা হয় যে উদ্ভিদটি সেখানকার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত, যেহেতু তার বিস্তার লাভ সবচেয়ে বেশি ঘটেছে। আর যে উদ্ভিদের সংখ্যা, প্রাচুর্যতা, ঘনত্ব এগুলো কম, ধারণা করা যায় যে সেই উদ্ভিদের পক্ষে সেই স্থানটি ততটা উপযোগী নয় এবং হয়তো একসময় উদ্ভিদটি বিলুপ্ত হয়েও যেতে পারে। এভাবেই সামগ্রিক একটি এলাকার ভেজিটেশনের সামগ্রিক চিত্র কোয়াড্রেটের মাধ্যমে চলে আসে। এরপর ট্রানজিট মেথড। ট্রানজিট মানে হচ্ছে একটি সংযুক্ত বা সরু লম্বা ফালি, অর্থাৎ একটি অবিচ্ছিন্ন সরু লম্বা ফালির মতো একটি স্থানে ভেজিটেশন জরিপ করাকে বলা হয় ট্রানজিট পদ্ধতি। এবং এই ট্রানজিট পদ্ধতি সাধারণত উঁচু টিলাময় স্থান বা পাহাড়ের ঢালে ব্যবহৃত হয়। আর ট্রানজিট পদ্ধতি আবার 3 ধরনের। তো প্রথমে আছে লাইন ট্রানজিট। লাইন ট্রানজিট মানে খাড়া পাহাড় এবং উঁচু নিচু এলাকায় উদ্ভিদের জরিপে এই লাইন ট্রানজিট ব্যবহৃত হয়। এক্ষেত্রে যেটা হয় যে একটি সরলরেখা বরাবর নির্দিষ্ট দূরত্বে স্থান নির্বাচন করে এরপরে উদ্ভিদের জরিপ করা হয়। যেমন এগুলি হচ্ছে রেখা, এই রেখার মাঝখানের জায়গাগুলো নিয়ে জরিপ করা হবে। এরপরে এই যেখানে সরল রেখা, অর্থাৎ নির্দিষ্ট রেখাকে ধরে এরপরে জরিপ করা হয়। যেখানে লাইন ট্রানজিট, এটি রেখা স্থাপন করে এরপরে ওই সরল রেখা বরাবর নির্দিষ্ট দূরত্বে স্থান নির্বাচন করে তারপরে উদ্ভিদের জরিপ করা হয়। এরপরে বেল্ট ট্রানজিট। এক্ষেত্রে 2টি সমান্তরাল রেখা দ্বারা সীমাবদ্ধ একটি প্রশস্ত ফিতার মতো অংশকে নির্বাচিত করে এরপরে জরিপ কাজ পরিচালনা করা হয়। এবং ফিতার ট্রানজিট 1 মিটার বা ততোধিক মিটার বেশি হতে পারে, আর উদ্ভিদের ধরনের উপরের প্রশস্ততা নির্ধারণ করে। যেমন এখানে পাশাপাশি সমান্তরালভাবে 2টি ফিতা রাখা আছে, বেল্ট রাখা আছে, এরপরে এদের জরিপ করা হবে। আর আইসোলেশন ট্রানজিট মানে সাধারণত এটি চারণভূমিতে ব্যবহৃত হয়। আর এক্ষেত্রে পাশাপাশি 3টি প্রশস্ত ফিতার ন্যায় স্থান নির্বাচন করে এর মাঝখানেরটিকে চারণমুক্ত করা হয় এবং 2 পাশে গবাদি পশুকে চারণ করানো হয়। চারণের ফলে ভেজিটেশনে কি পরিমাণ ক্ষতি হয় তার যে মাঝখানের যে নিয়ন্ত্রিত এলাকা এবং 2 পাশের ব্যবহৃত এলাকা, অর্থাৎ যেখানে গবাদি পশু চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে সেই অংশের সাথে তুলনা করে নির্ধারণ করা হয়। গবাদি পশুর চারণের ফলে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি পরিমাণ পরিবর্তন হয়েছে তা এই আইসোলেশন ট্রানজিটের মাধ্যমে নির্ধারণ করা যায়।
এরপরে পয়েন্ট মেথড বা পয়েন্ট কোঅর্ডিনেট যেটি, এটি একটি যন্ত্র। এখানে পয়েন্ট ফ্রেম, এই যন্ত্রটিকে বলে পয়েন্ট ফ্রেম, এবং এই পয়েন্ট ফ্রেম যন্ত্রের সাহায্যে জরিপ করা হয়। পয়েন্ট ফ্রেম যন্ত্রটি কাঠের নির্মিত। এটি আনুভূমিক দণ্ডে 2.5 সেন্টিমিটার দূরে 10টি ছিদ্র থাকে। এখানে দেখতে পাচ্ছ ছবিতে 10টি ছিদ্র আছে, এবং এই ছিদ্রের মধ্যে লম্বালম্বিভাবে 50 সেন্টিমিটার লম্বা 10টি পিন থাকে, পিন বা দণ্ড থাকে। এই পিনগুলোকে উপরে নিচে বা নিচের দিকে নামিয়ে আবাসস্থলকে স্পর্শ করানো হয়। অর্থাৎ এই পিনগুলি উপরে নিচে উঠানামা করতে পারে, মুভ করা যায় এদেরকে। প্রতিটি পিনকে একটি নমুনা একক হিসাবে গণ্য করা হয়, এবং এখানে যে এলাকায় স্টাডি করা হবে বা পর্যবেক্ষণ করা হবে সেখানে ফ্রেমটিকে দৈবচরণ প্রক্রিয়ায় স্থাপন করা হয়, এবং পিনের সাথে প্রতিটি উদ্ভিদের স্পর্শের সংখ্যা বিবরণীপত্র রেকর্ড করা হয়। এই স্পর্শ সংখ্যাগুলি থেকে বিভিন্ন প্রজাতির শতকরা আবরণ হার বা কভারেজ এবং সংশ্লিষ্ট অন্যান্য বৈশিষ্ট্য নির্ণয় করা হয়। এরপর আছে বাইসেক্ট মেথড। বাইসেক্ট মেথড মানে এখানে একটি লম্বা রেখা বরাবর উদ্ভিদের অবস্থান, আপেক্ষিক উচ্চতা, আপেক্ষিক দখলকৃত স্থান, ভূগর্ভস্থ জলাশয়ের আপেক্ষিক বিস্তার এগুলি নির্ণয় করা যায়। আর জরিপের জন্য রেখা বরাবর 10 থেকে 15 সেন্টিমিটার গভীর একটি গর্ত করা হয়, এবং এই গর্ত করে উদ্ভিদের মূলের বিস্তার এবং অন্যান্য বৈশিষ্ট্য নির্ণয় করা যায়। এই প্রক্রিয়ায় উদ্ভিদের স্তর বিন্যাস এবং এর সহাবস্থান সম্পর্কে তুলনামূলক ধারণা পাওয়া যায়। এরপর ক্যামেরা মেথড। এই পদ্ধতিতে কোনো একটি উঁচু মঞ্চ থেকে বছরের নির্দিষ্ট সময়ে ছবি তোলা হয়, ছবি তুলে পরবর্তী সেই ছবিগুলি তুলনা করা হয়। এই প্রক্রিয়ায় বিভিন্ন ঋতুতে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, পুষ্পায়ন ইত্যাদি নির্ণয় করা হয়। কারণ আমরা জানি যে সব ঋতুতে উদ্ভিদের সমান বৃদ্ধি ঘটে না, এবং বিভিন্ন উদ্ভিদের পুষ্পায়নের সময়ও আলাদা, এক এক উদ্ভিদ এক এক সময় ফুল ফুটে থাকে। এরপরে বর্ষ বলয় গণনা পদ্ধতি। এই পদ্ধতিতে দেখা যায় বৃক্ষজাতীয় উদ্ভিদের কাণ্ড প্রস্থচ্ছেদ করে বর্ষ বলয় বা অ্যানুয়াল রিং গণনা করা হয়, এবং উদ্ভিদের আনুমানিক বয়স নির্ণয় করা হয়। বিশেষ করে জীবাশ্ম উদ্ভিদের বয়সের নির্ণয়ের ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়। আমরা জানি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে তাদের সেকেন্ডারি গ্রোথের ফলে তাদের অ্যানুয়াল রিং সৃষ্টি হয়। এই যে এখানে একটি উদ্ভিদের বর্ষ বলয়, প্রতিটি ইয়ারে তার বলয় সৃষ্টি হয় গৌণ বৃদ্ধির ফলে। এর প্রথম গ্রোথ, এরপরে রেইনি সিজনের গ্রোথ এটি, এরপরে শুষ্ক মৌসুম ড্রাই সিজনের গ্রোথ এটি। এইভাবে এই বলয়গুলি গণনা করে একটি উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়, এবং এই ফলে বেশি এই প্রক্রিয়াটি ব্যবহৃত হয় হচ্ছে জীবাশ্ম উদ্ভিদের বয়স নির্ণয়। আজকের ক্লাসে উদ্ভিদের বিভিন্ন জরিপ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। ভেজিটেশন বা উদ্ভিদের জরিপের উদ্দেশ্য কি, কি জন্য করা হয়, ভেজিটেশন স্টাডি কেন করা হয়, এগুলো জানা গেল। আর হলো এবং কিভাবে করা হয়, এবং এই জরিপ পদ্ধতি যে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এবং এই ভেজিটেশন পদ্ধতি কিভাবে করা হয়। 3টি পদ্ধতি আছে, কোয়াড্রেট পদ্ধতি, ট্রানজেক্ট পদ্ধতি, পয়েন্ট মেথডস, এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।